দেখো এই প্রিলিমিনারি কোশ্চেন যেগুলো হয় এই কোশ্চেনগুলো কেমন থাকে, কোশ্চেনগুলো এক শ্রেণীর কোশ্চেন হচ্ছে খুবই সহজ, একদম সহজ। মানে বাংলাদেশ জাতীয় ফলের নাম কি, এটা আসছে বিশেষ পরীক্ষায়। বাংলাদেশের মোট জেলা কয়টি, এটা আসছে বিশেষ পরীক্ষায়। এরকম কিছু কোশ্চেন থাকে। আর তুমি কি করবা, ওই যে যারা আম জনতা ওই যে ফেসবুকে লেখে যে আমি বিশেষ পরীক্ষা দিচ্ছি দোয়া করবেন, তাদের কাছে কিন্তু এই কোশ্চেন কমন পড়ে। কমন পড়লে ও কি করে যে বের হয়ে আফসোস করে যে অল্পের জন্য বিশেষ হইল না, বুঝছো? অ্যাকচুয়ালি তো মনে করো যে অল্পের জন্য তো হয় নাই, অনেক বড় জন্য হয় নাই তার। কারণ এইটা সবাই পারবে, ও মানে এরকম কিছু কোশ্চেন থাকে যারা সবাই পারবে, ওটার জন্য তো তোমার এটা বাছাই হয় নাই। এরপর তোমার ইজিটাও দেখা যায় অনেকেই পারবে, ঠিক আছে, ইজিটাও পারবে। টাফটা তো টাফই, ভেরি টাফ আরো টাফ। তোমার বাছাই শুরু হবে এখান থেকে, এই যে এখান থেকে টাফ শুরু হবে, ভেরি টাফ শুরু হবে, ট্রিকি কোশ্চেন শুরু হবে। ট্রিকি কোশ্চেন তোমার কাছে মনে হবে যে এটা আনসার, কিন্তু বাসায় এসে দেখবে যে অন্য একটা আনসার হয়ে গেছে। ওখানে তোমার কাছে মনে হবে যে আনসার এটা, কিন্তু মহা খুশি যে আমি তো কারেক্ট করে আসছি। দেখবা যেটা হয় পরীক্ষা দেওয়ার পরে, এটা আমার অভিজ্ঞতা, তো মজা পাই খুব। সেটা হচ্ছে যে পরীক্ষা যখন হইলো, পরীক্ষার ওইখানেই সে গণাগণি শুরু করে দেয়, দোস্ত তোর কটা আছে রে, ওখানে তোর কটা আছে কোনে, গুণে দেখে যে না 140-এর মতো থাকে। তখন বের হয় কয় যে এ দোস্ত আমার তো 140 থাকে, আমার কি হবে রে, আমি তো চিন্তা আছি 140-এ নিবি কিনা পিএইচসি, এবার দেখি কি হয়। তো ও যে কি তোর 140 থাকে নাকি, হ্যাঁ 140 থাকে। তো এইটা 140 এসে বের হয়, হওয়ার পরে রিক্সায় যে আবার দেখে দেখা যায় এখান থেকে আরো 5টা কমছে, তো হয়ে গেল 135। এরপরে সে কি করে যে ওই রিক্সাতে নামার পরপরই দেখা যায় বিভিন্ন কোচিং সেন্টারগুলো উত্তরগুলো দিয়ে দিছে, এই উত্তর মিলাতে বসে যায়। উত্তর মিলে বসার পরে দেখে যে তার এটা কোথায় আসছে, যে -J80 নিচে চলে আসছে। তখন তো সে পুরো আম্মক যে করছে কি এটা, এরকম ব্যাপারটা ঘটে। তো তোমাকে যেটা করতে হবে যে তোমাকে অ্যাডভান্স চিন্তা করতে হবে, ম্যাচিউর চিন্তা করতে হবে, যে তোমার কার ফেল করে করুক, কে যায় যাক, আমি ফেল করবো না, এরকম ম্যাচিউর চিন্তা করতে হবে। তাহলে দেখবে যে এগিয়ে গেছো। তো তোমাকে মনে রাখতে হবে যে ট্রিকি কোশ্চেন কোনগুলা, টাফ কোশ্চেন কোনগুলা, কনফিউজিং কোশ্চেন কোনগুলা, ইজি কোশ্চেন কোনগুলা। এবং পরীক্ষা যখন আনসার করবা 200 কোশ্চেনের মধ্যে থেকে, তখন তুমি আনসার করার সময় টাইমেরও তো একটা ব্যাপার আছে, যে কতক্ষণ সময় মধ্যে আমি আনসারগুলো করবো। 2 ঘন্টা সময় থাকবে, প্রতিটা কোশ্চেন অ্যান্সার করার জন্য তোমার 36 সেকেন্ডের মতো সময় থাকবে একটা কোশ্চেন অ্যান্সার করার জন্য। তোমাকে টাইম মেনটেন করতে হবে, এখানে ম্যাথ আছে, অন্যান্য জিনিস আছে, তার মধ্যে তোমাকে এই কোশ্চেনগুলো একটা ম্যানেজমেন্ট আছে, কোশ্চেন আনসারিং একটা ম্যানেজমেন্ট আছে। আবার হল টেম্পার বলে একটা কথা আছে, পরীক্ষা হলে গেলে কিন্তু এমনিতেই কি টেনশনে থাকে মানুষ। এই জায়গাগুলো তোমাকে যদি একটু ট্যাকেল দিতে পারো, তুমি যদি এইগুলো জায়গা যদি আগে অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে থাকো যে কি কি আমাকে প্রবলেম ফেস করতে হবে, সেগুলো যদি আগে চিন্তা করতে থাকো এবং সেগুলো যদি কাভার করে নিতে পারো, ঠিক আছে, তার সাথে প্রিলি পড়ার সাথে সাথে রিটেনে কিছু জায়গা যদি অ্যাডভান্স করে নিতে পারো, তো বাস তুমি হবা। বাকি কে আছে কোথা থেকে আছে ওগুলো দেখার দরকার নেই, তুমি হবা। এই জায়গাটা খেয়াল করবা। সো ওকে, এই কোশ্চেনগুলো কিরকম থাকে, একটা দুটো কোশ্চেন দেখো, সব পরীক্ষায় বিগত কোশ্চেন আসছে। যেমন ধরো ইজি কোশ্চেন, আরো ইজি কোশ্চেন আছে, বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কি। তো সর্ব উত্তরের স্থান কি, দক্ষিণ স্থান কি, এগুলো সবাই পড়ে, ঠিক আছে। পশ্চিমের স্থান কি, পূর্বের স্থান কি, সর্বনিচের স্থান কি, হ্যাঁ, মারিনা ট্রেঞ্চ, তারপর এগুলো সব থাকে, নর্মাল কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো থাকবে। যেমন এটা সর্ব উত্তরের স্থান কি, পঞ্চগড় জেলা বাংলাবান্ধা, তাহলে এটা তুমি অ্যান্সার করে দিলে বাংলাবান্ধা, পেয়ে গেলে নাম্বার। বাট এটা দিয়ে তোমার কিন্তু ক্যাডার বাছাই করা হবে না। সংবিধান থেকে প্রশ্ন আসে, বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের, তখন তোমার সংবিধান নিয়ে তোমার প্রিপারেশনটা কিরকম থাকবে। তুমি যখন যেটা পড়বা সেটা একেবারে নারী নক্ষত্র সহ পড়বা। যেমন ধরো নর্মালি আমি যদি বলি যে সংবিধান যখন আসতেছে, সংবিধানের বেসিক কথাবার্তা কি, যে 8 জানুয়ারি বঙ্গবন্ধুকে পাকিস্তান থেকে মুক্ত করা হয়, মানে ওনাকে ছেড়ে দেওয়া হয়। উনি কি করে যে এটা উনি লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসে 10 তারিখে, 10 জানুয়ারি। যখন উনি বাংলাদেশে আসে উনি তখন রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি হলে বাংলাদেশে তখন তো কোনো সংবিধান নাই, মানে আইন নাই, যে যাকে পারে মারবে, তারপরে কোনো সমস্যা নাই, এরকম একটা দেশ, যুদ্ধের পরে যেটা থাকে, বিধ্বস্ত একটা দেশ। তো উনি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কি থাকে, প্রথম কাজটা থাকে যে একটা দেশের সংবিধান করবে, এটা আইন করবে, যে আইনের মাধ্যমে দেশ চলবে। উনি রাষ্ট্রপতির সেই ক্ষমতা বলে 10 জানুয়ারি উনি এই সংবিধান রচনার জন্য একটা অধ্যাদেশ জারি করে। সেখানে একটা কমিটি 34 সদস্য বিশিষ্ট কমিটি করে। এইভাবে গল্প করে মনে রাখবা, 34 সদস্য কমিটি করে, 34 সদস্যের মধ্যে একজন নারী সদস্য থাকে। কমিটির সভাপতি, কমিটির যে থাকে সেটা হচ্ছে ডক্টর কামাল হোসেন, হাতে লেখা যায় আব্দুর রৌফ অমুক তমুক। এই কমিটি করে দেওয়ার পরে কমিটি কি করে, যে কমিটি কি করবে, সংবিধান যখন লিখবে তখন চিন্তা করলো যে এই কমিটি যে আমি সংবিধানটা যে লিখবো কিসের আলোকে লিখবো। তখন তারা চিন্তা করলো যে বিশ্বের কি হয়, যে সবচেয়ে বড় বা যে সংবিধান সেটা হচ্ছে ভারতের, আর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে আমেরিকার।
আর একটা কি আছে, ব্রিটেনের সংবিধান। এই সংবিধানগুলো তারা ঘেটে ঘুটে তারা কি করলো, যে একটা সংবিধানের খসড়া হাতে লিখে একটা সংবিধান একটা খসড়া করছে, ওইটা একটা কমিটি বারবার বসতেছে, কয় তারিখে কি বসতেছে না বসে তারিখগুলো মনে রাখতেছো, ঠিক আছে। সিম্পল জিনিস কিন্তু এইভাবে তুমি গল্পের মতো করে মনে রাখবা। এই যে তারিখগুলো, মানে এই যে সংবিধানগুলো বসতেছে, 23 সেপ্টেম্বর আছে, 12 অক্টোবর আছে, 4 নভেম্বর আছে, 16 ডিসেম্বর আছে, এই তারিখগুলো আছে, হ্যাঁ। অর্থাৎ একটা করে ডেট আসছে, সেই কমিটি একটা লেখা লিখে সেটা আবার দেখাইছে ঠিক আছে কিনা। এইভাবে দেখা গেল 4 নভেম্বর এটা পাস হয় সংসদে সংবিধানটা, ঠিক আছে। তাহলে এটা অধ্যাদেশ জারি করলো রাষ্ট্রপতি 10 জানুয়ারি, আর এটা পাস হলো 4 নভেম্বর। এই যে কমিটি এই কদিনে কাজগুলো করলো, এই 4 নভেম্বর যখন পাস হলো তখন সেটা কি হয়, যে এই 4 নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস। দেখো এখন তোমার এগুলা তুমি এইভাবে পড়লা, গল্পের মতো করে পড়লা, এগুলা কিন্তু তোমার লিখিত পরীক্ষায় কাজে লাগবে। তুমি লিখিত পরীক্ষায় দেখবা যে এই জিনিসই লিখবা। যেমন ধরো লিখিত পরীক্ষায় তোমার প্রশ্ন করলো যে আপনি কি মনে করেন যে আবারও বাংলাদেশকে 1972 সালে সংবিধানে ফিরে যাওয়া উচিত, ঠিক আছে। এখন তুমি এটার জন্য নাম্বার হচ্ছে 10 নাম্বার, তুমি বললা যে না উচিত না, উত্তর লেখা দিলা, শেষ। এটা কি উত্তর হবে? হবে না। তখন তোমার কি করতে হবে, যে এইটার যে এই যে সংবিধানের যে আমি গল্পটা বললাম, পুরো গল্পটা তুমি টেনে এখন তুমি ওখানে উচিত কি উচিত না এই বিষয়ে তোমার পক্ষে যেতে হবে, বিপক্ষে যেতে হবে। তুমি কখনোই সরকার এগেন্সে যেতে পারবে না, এটা মাথায় রাখবে। সরকার যে ক্ষমতা থাকবে ওই সময় তার এগেন্সে যেন না যায়, এটা তোমার সবসময় মাথায় রাখতে হবে। কারণ যিনি খাতা কাটবে উনি সরকারের কোনো না কোনো হবে তার পক্ষের লোক, এটা তোমার মাথায় রাখতে হবে। সো ওইখানে তুমি যদি তুমি ধরো তুমি বিপক্ষ দলের কোনো একটা মানুষ হয়ে থাকো, কারণ তুমি ইচ্ছা মতো যদি সরকারের গালিগালিজ করতেছো, ফেসবুকে লিখতে পারবা কিন্তু খাতাতে লিখতে পারবা না, ওই জায়গায় খেয়াল করতে হবে তোমাকে। এই জায়গাগুলো একটু খেয়াল মেনটেন করে তথ্য উপত্য দিলে তোমার নাম্বার ঠেকায় কি, ঠিক আছে। তাহলে দেখো যে এখানে কি বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? আমেরিকার। ওকে, আমেরিকার দিয়ে দিলা, আনসার শেষ। এগুলো তোমাকে জাস্ট কোশ্চেনগুলো পড়া আর কি। সংবিধান দিবস পালিত হয় কবে? একটু আগেই বললাম 4 নভেম্বর, বুঝছো, এই 4 নভেম্বর সংবিধান দিবস। এই এখন তোমাকে আরো যদি কোশ্চেনগুলো দেখাই নিয়ে কোনটি ডিএভুক্ত দেশ নয়, এগুলো পড়তে বেশ কিছু ছন্দ আছে, ছন্দ করে করে পড়া যায়। এগুলা মানে বিভিন্ন টেকনিক আছে, স্যাররা তোমাদের টেকনিক শেখায়। যেমন আমাদের এখানে তোমাদের সাজ্জাদ স্যার ক্লাস নেয়, খুব টেকনিক দেয়। তারপরে তোমাদের অভ্র স্যার ক্লাস নেয়, হ্যাঁ, খুবই সিনিয়র একজন টিচার, অভ্র সেই ক্লাস নেয়। আব্দুল হাই স্যার ক্লাস নেয়, অনেক সিনিয়র, 20 বছরের শিক্ষক, মানে 20 বছর ধরে কোচিং সেন্টারগুলোতে পড়ায়। তারা দেখবা যে বিভিন্ন টেকনিক তোমরা পড়িয়ে দিচ্ছে। এগুলো দেখবা যে একটা টেকনিক আছে, এটা সুন্দর, যে বাপ মা নাই তুমি সব, এবার সব চলে আসবে। আমার সময় নাই, এই জন্য তোমাদেরকে আমি এগুলো টেনে যাচ্ছি। দেখো সক্রেটিস ছাত্র ছিলেন কে? সক্রেটিসের ছাত্রকে পারবা উত্তর করতে? জাস্ট এভাবে খেয়াল করবা, এএসপি, এতে হচ্ছে অ্যারিস্টটল, এস হচ্ছে সক্রেটিস, পি হচ্ছে প্লেটো, বুঝছো। এরকম কোন টেকনিকটা মনে রাখলেই হলো, মানে অনেক ধরনের কৌশল আছে মনে রাখার জন্য। এএসপি, তাহলে কি সক্রেটিস কার ছাত্র? অ্যারিস্টটল ছাত্র। আর প্লেটো কার ছাত্র? সক্রেটিসের ছাত্র। আর এরপর যদি তুমি একটা এ লাগাই দাও, আসপা দিলে আরো সুন্দর হয়। লাস্টে আলেকজান্ডার, তাহলে আলেকজান্ডার কার ছাত্র? প্লেটোর ছাত্র। তাহলে আসপা লিখলে হয়ে গেল। দেখো এটা কিন্তু আমার এরকম না যে আমি মুখস্থ করছি, আমি এই যে এখান থেকে দেখে দেখে কিন্তু মাথায় আসতেছে। এগুলো আমরা আগে এভাবে চিন্তা করতাম। তো তুমি অনেক পড়ে গেছে, যে পড়াগুলো তোমার টেকনিকে মনে রাখতে পারবে, সারা তোমার শিখিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু পড়তে হবে তোমাকে, সময় দিতে তোমাকে, বুদ্ধি করে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। আমি এই অনেক আছে, গণিতের অনেকগুলো স্লাইড আছে এখানে। এই যে গণিতের অনেক টেকনিক আছে যেগুলো তোমাকে বলতে পারতাম। যেমন ধরো 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এখন যে মৌলিক সংখ্যা কয়টা আছে 1 থেকে 30 পর্যন্ত, এটা পড়ার জন্য আমরা কি করতাম, আমরা যে মনে রাখতাম, এই যে এইভাবে, আমার এখনো মনে আছে। দেখো আমি কত আগে পড়ছি, 4 4 2 2 3 2 2 3 2 1। আমার জানি না তোমরা কিভাবে পড়ো, আমি জানি না, বাট আমি পড়তাম 4 4 2 2 3 2 2 3 2 1। দেখো এটা না হলে আমি কত বছর আগে পড়ছি, 15 বছর আগে পড়ছি, বা 20 বছর, 16 17 বছর আগে পড়ছি, মনে আছে। 4 4 2 2 3 2 2 3 2 1 মানে কি, যে এই যে মৌলিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত, মানে যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা, মানে কি আছে, যে এই যে 1 থেকে 10 এখানে কয়টা মৌলিক সংখ্যা আছে, তারপরে 11 থেকে 20 এখানে কয়টা আছে, 21 থেকে 30 এখানে কয়টা আছে, এগুলো মিলে বলছে 4 4 2, ঠিক আছে।
এখানে কি আছে 1 থেকে 10, 1 থেকে 10 এর মধ্যে আছে 4টা মৌলিক সংখ্যা। তারপরে যে 11 থেকে 20 এখানে আছে 4টা মৌলিক সংখ্যা। 21 থেকে 30 এখানে আছে 2টা মৌলিক সংখ্যা। তারপরে 31 থেকে 40 এখানে আছে 2টা মৌলিক সংখ্যা। তারপর 41 থেকে 50 এখানে আছে কয়টা? 3টা মৌলিক সংখ্যা। 51 থেকে 60 এখানে আছে 2টা মৌলিক সংখ্যা। তারপর 61 থেকে 70 এখানে আছে 2টা মৌলিক সংখ্যা। 71 থেকে 80 এখানে আছে 3টা মৌলিক সংখ্যা। 81 থেকে 90 এখানে আছে 2টা মৌলিক সংখ্যা। আর 91 থেকে 100 এখানে আছে 1টা মৌলিক সংখ্যা। তাহলে দেখো আমরা একবারে মনে রাখলাম 4 4 2 2 3 2 2 3 2 1, বুঝছো? তাহলে কি এখন আমার যদি বলে কি বলছে যে 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, যেটা পরীক্ষা কিন্তু কয়েকবার আসছে বিশেষ পরীক্ষায়। 1 থেকে 30 এর মধ্যে কয়টা আছে? তাহলে হিসাব করো। এই যে দেখো 1 থেকে 30, এই যে 1 থেকে 10 এর মধ্যে আছে 4টা, 21 থেকে 20 এর মধ্যে আছে 4টা, আর এই যে 11 থেকে 20 এর মধ্যে আছে 4টা, 21 থেকে 30 এর মধ্যে আছে 2টা। তাহলে কয়টা হলো? 4 4 8 আর 2 10, তার মানে आंसर হবে 10টা। বুঝছো? 10 উত্তর। এখন তোমার যদি এইভাবে একটু প্রশ্ন করো তাহলে কি হলো যে তুমি এই জিনিসগুলো খুব সহজে মনে রাখলা, যেগুলো ডিফিকাল্ট জিনিস এই মনে রাখবা, আর যেগুলো ইজি জিনিস হ্যাঁ সেগুলো তো তোমার এমনি মনে রাখতেই হবে। সব মিলে জাস্ট কি যে সময় দেওয়া, তোমার পড়তে হবে, তোমাকে পড়লে তুমি কিন্তু পারবা। বুঝছো? এই যে 10টা आंसर। তাহলে এখন আমি তোমাকে যদি বলি যে 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, আমার তো এটা চলে গেল, দেখাইতে পারতাম। 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? পারবা? দেখি করো, দেখি তোমরা উত্তরটা লেখো দেখি। 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? যাক, সময় নাই, আমি তোমাদেরকে আসলে ধরতে পারতেন, আমি দেখি, আমিও বলতে পারবো না কয়টা, আমাকে হিসাব করে বলতে হবে। দেখো কি কি দেখছি আমি? 4 4 2 2 3 2, কয়টা? 32 পর্যন্ত না, আর এত যাওয়া লাগবে না। তাহলে হলো কি, তার মানে 2 থেকে বলছে, হ্যাঁ তাহলে 2 থেকে 30 32 পর্যন্ত কিন্তু বলছে। তাহলে 32 পর্যন্ত যদি হয়, এই যে 4 4 2 মানে 30 পর্যন্ত হচ্ছে 10টা। এখন দেখো এই যে 31 থেকে 40 পর্যন্ত কয়টা আছে? 2টা আছে, কিন্তু 31 একটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 31 যদি মৌলিক সংখ্যা হয় তাহলে এখানে আছে কয়টা? এই যে 32 এর মধ্যে 31 পড়ে গেছে, তার মানে একটা আছে। তাহলে এই 10টা প্লাস এই যে এখানে 31 একটা, তার মানে 1 সমান সমান 11টা। তাহলে উত্তর হবে 11টা। বুঝছো? হয়ে গেল। একটু পড়াশোনা করলে কিন্তু হয়ে যায়। হ্যাঁ, এরকম অসংখ্য আছে যেগুলো তুমি করতে পারবা। তোমাদেরকে আজকে যেটা হচ্ছে যে আমি যে তোমাদের প্রিলি পরীক্ষায় যে টার্গেট মার্কস আছে, প্রিলি পরীক্ষায় যে টার্গেট 130 যে প্লাস টার্গেট করতে হবে, সেখানে চলে যাই। 130 টার্গেট করতে গেলে তোমার কি পড়তে, কত নাম্বার পেতে হবে? দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার, এইখানে আমি যদি বলি যে এইখানে কিন্তু সাহিত্য আছে 15 নাম্বার। এই সাহিত্য 15 নাম্বার মধ্যে থেকে 10 12 এগুলো তোলা যায়, যে কেউ তুলতে পারে, একটা জাস্ট মুখস্থ করতে পারলেই হইলো। ঠিক আছে? তার মানে ইংরেজিতে আছে তোমার টোটাল নাম্বার 35। তো এইখান থেকে এভারেজ টার্গেট হচ্ছে এর নিচে না, আসে না। এটা হচ্ছে রিস্ক থাকবে এটার মধ্যে, কিন্তু তোমার টার্গেট হবে এইটা বেস্ট টার্গেট। দেখো, এভারেজ টার্গেটটা তুমি না করে বেস্ট টার্গেট করবা। তাহলে ইংলিশ থেকে তোমার টার্গেট হচ্ছে 22 থেকে 25। বাংলা ভাষা সাহিত্য এখানে তোমার টার্গেট হবে 23 থেকে 28। এরকম বাংলাদেশ অ্যাফেয়ার্সে তোমার টার্গেট হবে 22 থেকে 24। এইভাবে দেখো, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তোমার টার্গেট হবে 13 থেকে 15। মূল নাম্বার কত? 20। 20 এর মধ্যে 13 থেকে 15 টার্গেট করবা। এরকম গণিতে তোমার আছে 15, তোমার এখানে দেখো 12 থেকে 13 পেতে হবে, অবশ্যই পাওয়া সম্ভব। মেন্টাল এবিলিটি আছে 15, তোমার এখানে অবশ্যই বেশি পাওয়া যাবে, এখানে 14 পর্যন্ত পারা যায়, 12 থেকে 14 পাবা মেন্টাল এবিলিটিতে। দৈনন্দিন বিজ্ঞানে আছে কত? 15, তুমি এখান থেকে 12 থেকে 13 টার্গেট করবা। তারপর আইসিটিতে আছে তোমার 15, এখানে তোমার 10 থেকে 12 টার্গেট করবা। সব কমন থাকে, একটু পড়লেই দেখবা সব কমন। তারপরে যে জিওগ্রাফিতে আছে 10, একটু পড়াশোনা করে দেখো এখানে 8 পাবা। আর মানসিক কি বলে নৈতিকতা সুশাসন, এখানে 10 আছে। এইখানে কোশ্চেনগুলো একটু কঠিন হয়, মানে একটু মানে কঠিন মানে কি অ্যাম্বিগুইটি বেশি থাকে আশা করার সময়। এটা 5 থেকে 6 তুমি এখানে পাবা। এইটা টার্গেট তুমি যদি পূরণ করতে পারো তাহলে তোমার নাম্বার আসবে 139 থেকে 158 নাম্বার, মানে 139 থেকে 158টা কোশ্চেন তুমি আনসার কারেক্ট করতে পারো যদি এই টার্গেট অনুযায়ী পাও। বাট এই টার্গেটটা পূরণ করাটা ভেরি টাফ, এত সহজ না, অনেক পড়াশোনা করতে হবে। সেই পড়াশোনার মধ্যে থেকে আমি কথা বলি, দেখো এই পড়াশোনার বিষয়ে তুমি কথা বলি, সেইখানে তোমাকে কি করতে হবে? টেক্সচুয়াল বুকস, বেসিক বুকস বা বেসিক নলেজ। বেসিক নলেজ বলতে কি, বাংলায় একেবারে হাতে খড়ি, জীবনেও বাংলায় পড়িনি আগে, এরকম তো তুমি নিশ্চয় না।
ইংরেজিতে ভয়েস চেঞ্জ পারি না, ভয়েস জীবনেও করি নেই, একটুও পারি না, এরকম তো অবশ্যই তুমি না, কিছুতে পারো। সেইখান থেকে তোমাকে যদি তৈরি করতে হয় অবশ্যই ডেভেলপ করা সম্ভব, বাট কিছু ধারণা তো তোমার থাকতে হবে, ওইটা নিশ্চয়ই আছে। এর সাথে টেক্সচুয়াল বুকস, কোন কোন বই, টেক্সট বই মানে বোর্ড বই, যেগুলো 7-এর বই, 8-এর বই, বিশেষ করে ধরো 7 আর 8, ক্লাস 7-এর আর 8-এর যে গণিত বইটা আছে, তুমি যদি এই 7-এর গণিত বইটা, 8 বইটা যদি কমপ্লিট করতে পারো, প্রিলির গণিত শেষ, রিটেন পরীক্ষার গণিত শেষ। চিন্তা করছো যে ক্লাস 7-এর বই আর এই যে 7, 8 আর 9, 10-এর যে বইটা আছে গণিত বইটা, এই 3টা বই তুমি যদি কভার করতে পারো, এর সাথে উচ্চতর গণিতটা যুক্ত হবে, এই 4টা গণিত বই তুমি যদি শেষ করতে পারো বোর্ড বই, তাহলে তোমার প্রিলি পরীক্ষার গণিত শেষ এবং লিখিত পরীক্ষার গণিত শেষ। লিখিত পরীক্ষা 50 নাম্বার থাকবে গণিত, ওটাও শেষ কভার। তার মানে যদি পড়বা, এই 4টা বই তো ভালো করে পড়া উচিত তোমার। এরকম করে বোর্ড বই কিছু আছে, যেমন 9-10-এর বাংলা ব্যাকরণ বই, এই বাংলা ব্যাকরণ বই পড়লে কি হয়, 9ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই, এই বইটা পড়লে তোমার প্রিলি কভার হয়, রিটেনও প্রায় কভার হয়। ছোট্ট একটা বই, চিকন একটা বই, কিচ্ছু নাই, জাস্ট একটু কষ্ট করে পড়লে এই বইটা তোমার আগেই পড়া আছে, দেখবা যে কভার হয়ে গেছে। ঠিক আছে, এরপরে কি লাগবে, যে এর সাথে তোমার কিছু গাইড বই, তারপর হচ্ছে ডেইলি নিউজ পেপার এবং ম্যাগাজিন বা পত্রিকা, ডেইলি পত্রিকা পড়া, আর এর সাথে অবশ্যই এক্সট্রা যে কাজটা কথা বলছি, এক্সট্রা কাজটা করা। এটা হচ্ছে তোমার একটা বেসিক একটা ধারণা বললাম, বাট মেইন জায়গাটা হচ্ছে এই যে তোমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে 10টা, প্রিলিতে 10টা সাবজেক্ট মোট। এই 10টা সাবজেক্ট থেকে দেখো, আমি একটা তোমাদেরকে চার্ট করে দিচ্ছি 10টা সাবজেক্টের মধ্যে থেকে। খেয়াল করো, বাংলাদেশের বিষয়গুলিতে তোমার টোটাল নাম্বার হচ্ছে 30, ভূগোলে হচ্ছে তোমার নাম্বার হচ্ছে 10, মানসিক দক্ষতায় তোমার নাম্বার হচ্ছে 15, বাংলা ভাষা সাহিত্যে তোমার নাম্বার হচ্ছে 35, ইংরেজি সাহিত্যে তোমার নাম্বার হচ্ছে 15, আইসিটিতে তোমার নাম্বার হচ্ছে 15। দেখো নাম্বার কত হয়, কাউন্ট দিই আমরা একটু, 30, 40, 50, 80, 90, 100, 115, 120। দেখো 120 এখানে আসে। আর বাকি যেটা থাকে দেখো, ইংলিশ গ্রামার এখানে আছে 20, গাণিতিক যুক্তি হচ্ছে 15, আন্তর্জাতিক হচ্ছে 20, বিজ্ঞান হচ্ছে 20, বিজ্ঞান 15, আর নৈতিকতা হচ্ছে 10, এখানে ধরো আছে 80। এখন খেয়াল করো, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা একটু কঠিন নাম্বার তোলার জন্য, এই জায়গাটা একটু কঠিন, যে জায়গাটা কঠিন তার নাম্বার হচ্ছে 80। আর এই জায়গাগুলো থেকে ফুল নাম্বার তোলা যায়, এখান থেকে নাম্বারটা তুমি অনায়াসে তুলতে পারবা, সেখানে নাম্বার হচ্ছে 120। তাহলে তুমি বাসা যখন পড়বা, তখন তোমাকে একটা প্ল্যান করতে হবে যে কোন জায়গাগুলো তোমার স্ট্রেংথ আছে এবং কোন জায়গাগুলো তুমি উইক, কোন জায়গাগুলো তোমার কাছে বেশি বেশি মানে কি বলে তোমার ইয়েটা বেশি, দখল বেশি, বা সহজেই পারবা। এইখানে আমি যা যা বলছি এগুলো খুব সহজেই নাম্বার তুলতে পারবা, এখান থেকে খালি জাস্ট মুখস্থ করবা, মুখস্থ করলে নাম্বার তুমি ক্যারি করতে পারবা, মুখস্থ বিদ্যা। তাহলে এই মুখস্থ বিদ্যায় তুমি ডিরেক্ট মুখস্থ বিদ্যা যাবা, 120 তোমার এখানে আছে, বুঝছো? এগুলো জাস্ট একটু যদি দেখে শুনে পড়তে পারো, এখান থেকে নাম্বারটা তুমি পাবা। আর এইখান থেকে তোমার কিছু নাম্বার তোমার ক্যারি করতে হবে। ইংলিশ গ্রামার থেকে তুমি 20 নাম্বার আছে, 8 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার, এটা কিন্তু তোলা সম্ভব। বিশেষ করে যে গ্রামার যে স্যাররা ক্লাস নেয়, ক্লাসগুলো যদি ফলো করো, এখান থেকে রুলসগুলো ফলো পড়বে, সেগুলো তোমার 8-10 থাকবে। তাহলে তোমার এখান থেকে তোমার সহজগুলো তো পড়া এমনিতেই হচ্ছে, আর ডিফিকাল্ট জায়গাগুলো তোমাকে হার্ডওয়ার্ক করতে হচ্ছে, একটু পড়াশোনা করতে হচ্ছে। দেখছো এখান থেকে তুমি 8-10 পাচ্ছ। গণিত, এখন গণিত তুমি ধরো গণিতে উইক, এখন আমার থেকে উইক হওয়ার কথা না, আমি গণিতে খুবই উইক ছিলাম, ম্যাথে খুবই উইক ছিলাম, বাট আমি কিন্তু কভার করছি। তা আমি যদি পারি তুমি অবশ্যই পারবা, ঠিক আছে? তো ইংলিশে কি হতো, গণিতে কি হতো, আমি কিভাবে কভার করছি, আমি গণিতটা প্রথমে বাছাই করতাম। কিছু গণিত তো এমনি পারা যায়, বাট আমি কোনগুলো পারি না সেটা আমি তালিকা করতাম, যেগুলো পারি না। ওই যেগুলো পারি না এগুলো কি হতো, যেটা বেশি পারি না ওইটা পরপর 3 বার লিখতাম খাতার মধ্যে। তো খাতাও আছে, কিছু খাতা আছে যেগুলো রাফ ইউজ করা যায়, কিছু খাতা আছে যেগুলো লিখতে মায়া লাগে। তো যেগুলো রাফ ইউজ করা যায় সেগুলোর মধ্যে একই গণিত 3 বার। তুমি যদি একটা গণিত যেটা পারো না সেটা 3 বার করো, অঙ্কটা 3 বার করো, দেখো যে ওইটা তুমি সহজে বলবা না। তো এগুলো করতে করতে আমার কি হয়েছিল, একসময় মুখস্থ হয়ে গেছিল, 20% দেখলেই বুঝতাম আনসার 25%, এরকম হয়ে যেত। তো তোমার হচ্ছে কি, যে গণিত থেকে আমি পারি না এই যুক্তি তুমি তার করতে পারবে না।
যে আমি পারি না স্যার, এটা বলার কোনো সুযোগ নাই। তুমি অবশ্যই পারো, পারতে তোমাকে হবেই। না পারলে প্রাইভেট পড়বা, তাও তোমার এটা পারতে হবে গণিতটা, ঠিক আছে। আর এখানে আমাদের এখানে যদি তুমি ভর্তি হও, আমাদের এখানে যে স্যাররা আছে খুবই সহনশীল এবং তারা খুবই ধৈর্যশীল স্যার, তোমাকে আস্তে আস্তে পড়িয়ে দিবে, তোমার অনেক কাজে লাগবে। তারপর আন্তর্জাতিক বিষয়গুলি যেটা আছে, এখানে আছে 20 নম্বর। এই বিষয়ের মধ্যে থেকেও কিন্তু তোমার এখানে 10-12 অনায়াসে তোলা সম্ভব, 12 তো তোলাই যায় আন্তর্জাতিক বিষয় থেকে, কিন্তু একটু কঠিন। কঠিন কি যে এখানে যতগুলো সংস্থা আছে এগুলো মনে রাখাতে টাফ, এর বাইরেও তো অনেক কিছু আছে যেগুলো মনে রাখাটা একটু কঠিন, ঠিক আছে। অনেক ভাস্ট পড়া, কিন্তু ওই মানে থাকে ডিরেক্ট যে কমন থাকবে সবকিছু এরকম বলা যাবে না। এই জন্য কঠিনের, এটা হচ্ছে কঠিনগুলোর জায়গা, এটা হচ্ছে সহজ জায়গা। তো আন্তর্জাতিক বিষয়গুলো তুমি পড়লে দেবা যেখানে 12-13 পেয়ে যাচ্ছ। দৈনন্দিন বিজ্ঞান, আমাদের সময় বিজ্ঞানের মধ্যে থেকে আমরা জাস্ট মোটামুটি একটা চটি বই যদি পড়তাম 20 নাম্বার মধ্যে 20টাই কমন থাকতো, বুঝছো। তোমাদের সেই দিন আর নাই, বিজ্ঞান এখন ডিফিকাল্ট কোশ্চেন, কঠিন কোশ্চেন করা হয়। তারপরে যেটা হচ্ছে যে তোমাদের অবশ্যই স্যারদের ক্লাস করবা, শীট পড়বা, স্যাররা ক্লাস ইজি করে দিবে, বাট মনে রাখার দায়িত্ব তো তোমার, তাই না। যতই কঠিন হোক মুখস্থ তো করতে পারবা, মুখস্থ করলে কমন আছে, কমন থাকলে তো হয়ে গেল, কমন থাকবে, বুঝছো। এখান থেকে তুমি নাম্বারটা তুলে ফেলবা। আর সুশাসন নৈতিকতাতে যেটা থাকে বেশি আনসার না করাটাই ভালো। 10 আছে, 5টা-6টা আনসার করবা, এতে 4টা-5টা হলেই হলো, বাস। এই ধাঁচে তোমার একটা প্রাথমিক প্ল্যান নিতে হবে যে আমি এই সহজগুলো এইভাবে দেখবো আর কঠিনটা এইভাবে দেখবো। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা টোটাল প্রিপারেশনটা আমি কিভাবে নিব, বা তুমি কিভাবে প্রিপারেশন নিবা, এটা হচ্ছে একটা প্রশ্ন যে আমি এই জায়গাগুলো কিভাবে আমি ক্যারি করব, ঠিক আছে। তো এর জন্য তোমাকে অবশ্যই বাড়িতে পড়তে হবে, বাড়িতে না পড়লে তো হবে না, পড়ার তো সময় তোমাকেই দিতে হবে। আমি পড়লে তো লাভ নাই, আমি তো ক্যাডার হয়ে গেছি, আর তোমাকে এখন হইতে হবে, এই জন্য তোমাকে বাসায় পড়তে হবে। আমি সহজ কথা তোমাদের বলে দেই, তোমরা যদি মনে করো যে না 5-6 ঘন্টা পড়াশোনা করে ক্যাডার হবো, এটা ভুল। ভুল বলতে এটা আমি দেখি নেই যে 5-6 ঘন্টা পড়াশোনা ক্যাডার করছে, অনেকে হয়তো বলতে পারে, বাট আমার চোখের সামনে হয়তো আমি এরকম দেখি নেই। এইটা ঠিক না, মানে ধরো 5-6 ঘন্টা যে ক্যাডার হয়ে যায়, এটা আমি জানি না এটা কিভাবে হয়। ট্রুলি বলতে যে মানে আমার যেটা হয় সেটা হচ্ছে 10 আওয়ার্স স্ট্যান্ডার্ড, 10 আওয়ার্স পড়াশোনা করা উচিত, অ্যাটলিস্ট 10 আওয়ার্স। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমার একটা কলিগ ছিল, উনি 18 ঘন্টা পড়াশোনা করতো, 2বার ক্যাডার হয়েছে, কোনো কোচিং করে নাই, কোচিং ছাড়াই সে 2বার, জাস্ট বাড়িতে পড়াশোনা করে সে 2বার ক্যাডার হয়েছে, পরপর 28তম মতো হয়েছে, 29তম মতো সে ক্যাডার হয়েছে, ঠিক আছে। তো উনি 18 ঘন্টা পড়াশোনা করতো। তো এটা কিভাবে সম্ভব আমি জানি না, ওনারা জিজ্ঞেস করছিলাম যে এটা কিভাবে পড়ছেন, ওকে না আমি আসলে 18 ঘন্টা পড়াশোনা করছি। তো উনি 18 ঘন্টা পড়াশোনা করতে হয়েছে। এখন আমার রানিং আমার এক কলিগ আছে, উনি 25তম বিসিএস এর অ্যাডমিন ক্যাডার হয়েছে। আজকে ওনাকে আমি সি অফ করে দিয়েছিলাম, ইন্ডিয়া গেল। ওনার ক্ষেত্রে কি হয়েছে দেখো, উনি যখন পড়তো, ওনার এলাকার মানুষ বলতো যে ওনার নাম দিছে, ওনার নামটা ধরো নাম আছে শফিক, কথা বলতেছি, ওনার নামটা শফিক না, আমি এটা একটু ওনাকে এই নামটা ডিসকাস করে দিচ্ছি। ওনাকে বলতো বিশেষ শফিক, চিন্তা করছো যে ওনাকে বলতো গাজীপুর বাড়ি ওনার, হ্যাঁ, ওনাকে বলতো বিশেষ শফিক। তাহলে বিশেষ কেন বলতো, যে সে হচ্ছে তার ধ্যানে জ্ঞানে বিশেষ, সে খালি বিশেষ নেই, সবাই খালি বিশেষ পড়তো। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি তাকে জিজ্ঞেস করছি যে আপনি কত ঘন্টা পড়াশোনা করতেন, সে আমার এটা বলছে যে কত ঘন্টা পড়াশোনা করতেন। সে আমারে বলতো যে দেখেন আপনি কিভাবে দেখবেন আমি জানি না, আমি প্রতিদিন রাত 3টায় উঠতাম, রাত 3টায় ঘুম থেকে উঠতো প্রতিদিন, এবং 3টা থেকে সে পড়াশোনা শুরু করতো, সকাল 8টা পর্যন্ত পড়তো। তাহলে কয় ঘন্টা পড়লো? 5 ঘন্টা। অর্থাৎ সে এই যে এই সময়টা পড়তো, এই সময় কোনো শব্দ নাই, চারপাশে কোনো কোলাহল নাই, সেটা পড়তো, প্রতিদিনই পড়তো। পড়ার পরে দিনে তো পড়ছেই, তো যখন ফার্স্ট বিসিএস দেওয়ার পরে 25তম সালে তার প্রথম বিসিএস, প্রথম বিসিএসই সে কালার হয়েছে। প্রথম বিসিএস দেওয়ার পরে তার তো বাড়িতে সবাই জানে যে খালি সারাদিনই পড়ে। তো বিসিএস পরীক্ষা দেওয়ার পরে যখন সে ভাইবাটাতে রেজাল্ট রেজাল্ট হওয়ার পরে তো রেজাল্ট দেখতে আসে যায় না, ভয়ে। আমার বললো যে রেজাল্ট দেখতে আমি যাই না। তো এখন রেজাল্ট কে দেখবে? রেজাল্ট সবাই দেখছে, দেখাটা মানে অন্যদের রেজাল্ট দেখছে, আমি আমার রেজাল্ট দেখতে যাই না, আমি ভয় যে আমি দেখলে কি হবে এটা। তো সেইটা তার রেজাল্টটা তখন ওই কি বলে যে দূরে যায়, হ্যাঁ অনেক দূরে যে এই রেজাল্টটা সে একা একা বসে দেখতে সন্ধ্যার সময়, মানে সে এটা দেখে কাউরে বলবে না, এর একটা অবস্থা, হ্যাঁ, যে যা হয়েছে সেই রেজাল্ট দেখে যে তার রোলটা আছে অ্যাডমিন ক্যাডারে,
সেইটা কয় যে এটা আমি 3 থেকে 4 বার আমি মানে মিলাইছি যে আসলে কি তাই, আমি কি আসলেই আছি। এটা হচ্ছে তার একটা আবেগের বিষয়। তখন সে আর কি যে কি হলো যে এই অ্যাডমিট কার্ড হয়ে গেছে, তার বাড়িতে আসছে, এসে তারপরে সবাইকে মিষ্টিমুখ করেছে, তার মাকে মিষ্টিমুখ করেছে, এবং সবাই দেখছে না যে বিশেষ শফিক আসলেই বিশেষ হয়ে গেছে, সে অ্যাডমিট কার্ড হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এইটার কথা বললাম। দেখো এইটার ক্ষেত্রে কেন বললাম যে এই বেচারা আমি কিন্তু বানায় বলতেছি না, আমার প্র্যাকটিক্যাল, আমি একসাথে কাজ করি। তো সেই ক্ষেত্রে উনি দেখো যে রাত 3টার সময় ঘুম থেকে উঠতো এবং 8টা, তোমাকে 3টার সময় উঠতে আমি তো বলতেছি না, আমি বলতেছি তুমি এখান থেকে 5টার সময় ঘুম থেকে ওঠো, 6টার সময় ঘুম থেকে ওঠো, ঠিক আছে? 5টা 6টা তুমি উঠে তো তুমি এটা কভার করতে পারো, 9টার মধ্যে পড়ো, তারপরে দুপুরে পর একটু পড়ো, বিকেলে একটু পড়ো, সন্ধ্যার পর একটু পড়ো, পরে আর্লি ঘুমিয়ে যাও, ঠিক আছে? তাহলে এক হচ্ছে যে পুরো প্রিলি রিটেনের বিষয়টা ভালো করে অনুধাবন করা, বুঝতে পারা, আর 2 হচ্ছে পড়ার মধ্যে সময় লাগানো। সময় লাগিয়ে তুমি যদি এইভাবে পড়তে পারো, আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো পদ্ধতি। 2 2 2 2 1 4 4 2, তার মানে কি সপ্তাহে হচ্ছে তোমার সব মিলে হচ্ছে প্রিলিতে 10টা সাবজেক্ট, 10টা সাবজেক্টকে 4টাকে 1 ভাগে রাখবা, তারপরে আরেকটা 4টাকে 1 ভাগে রাখবা, আর 2টাকে 1 ভাগে রাখবা। বুঝে দেখো কি বলতেছি। 4টাকে রাখলা 1 ভাগে, এই 4টা সপ্তাহের যে 7 দিন আছে, 2 দিন 2 দিন 2 দিন 1 দিন, এই 7 দিন, এই 2 দিন এই 4টা পড়লা, ওই সাবজেক্টের 4টা সাবজেক্ট তুমি এই 2 দিন পড়লা। একবারে তো 10 সাবজেক্ট পড়তে পারবে না, আবার শুধু একটা সাবজেক্ট পড়লেও হবে না। আবার এই যে 4টা সাবজেক্ট রাখছো, ওইটা আবার পরে 2 দিন পড়লা, আর বাকি যে 2 দিন ছিল, ওই 2 দিন এইখানকার 2টা, আর এই যে 4টার যে 2টা ছিল, 4টা ছিল, এখান থেকে সবচেয়ে কঠিন কোনটা মনে থাকে না, কোনটা ধরো ইংলিশ তোমার মনে থাকে না বা ম্যাথ মনে থাকে না, তাহলে এখান থেকে ম্যাথ নিলে, এখান থেকে ইংলিশ নিলা, আর এখানে যে 2টা ছিল সহজ, এই সহজের সাথে এই 2টা, তাহলে এখানে 4টা হয়ে গেল, আর 2 দিন এই 4টা পড়লা। আর সপ্তাহের 1 দিন তুমি কি করলা, রিভিশন করলা, যা যা পড়ছো এই 6 দিনে সবে একদিনে মন চাইলে তুমি রিভিশন করলা, ঘুরে বেড়ালে, একটু আড্ডা দিলা, আবার ওই একদিন রিভিশন দিলা। এইভাবে তুমি যদি পড়ো তো তোমার পড়াটা বোরিং লাগবে না। বুঝছো কথা না? তুমি একটু এইভাবে সাজিয়ে নিতে পারো। জাস্ট এটা আমার মতামত, তোমারটা তোমার মতো হবে, তোমার ডিফারেন্ট হবে। ওকে, তোমার জন্য যেটা আমি এটা লিখছিলাম যে কত ঘন্টা পড়াশোনা করো, তা তো বলেই দিছি অলরেডি, যে তুমি এটা 10 আওয়ার্স হচ্ছে অ্যাটলিস্ট যেন 10 ঘন্টা পড়াশোনা করো, 12 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত পড়ার চেষ্টা করবা, কারণ চাকরিটা তোমার দরকার। এখানে এই কষ্টগুলো করলে তুমি নিজে লাইফে শাইন করবা, এটা তুমি অন্য কোনো ভাবে এই যে কষ্টগুলো করবা না, পরে আফসোস করবা, ঠিক আছে? পরে সারা জীবন আফসোস করবা। আর যদি কষ্ট করো, দেখবা যে তুমি লাইফ কোথায় চলে গেছে, তুমি কোথায় চলে গেছো, তোমার সামাজিক ভাবে মর্যাদা কিরকম, তোমার এলাকায় তোমার কিভাবে চেনে, ঠিক আছে? আমি বাড়িতে গেলে বা বাড়িতে যাইবা না যাই, আমার এলাকা কিন্তু পুরোপুরি চেনে, ঠিক আছে? তো ওইরকম তোমাকে তো অবশ্যই চিনবে, তুমি আমার থেকে ভালো ক্যাডার হবা। তো ওইভাবে তোমাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, ঠিক আছে? আমি যে ক্যাডার হইতে পারি নাই, তুমি তার থেকে ভালো ক্যাডার হবা। তো ওইভাবে তোমাকে পড়াশোনা করলে তুমি অবশ্যই পারবা। আমার সমস্যা ছিল, আমি ইংলিশ সাহিত্যের মানুষ, সো আমি আর্টসের মানুষ, আমি ম্যাথ পারতাম না, সায়েন্স পারতাম না, তো এগুলো আমাকে কাভার করতে হয়েছে, যে কারণে মার্কস একটু কমে গেছে। তোমার সেখানে মার্কস তুমি বেশি তুললে তোমার কি হবে, যে তুমি ভালো ক্যাডার হবা। সো তোমার না হওয়ার তো কোনো কারণ নাই। এই বিষয়ে জাস্ট কি তুমি অলস হলে তুমি পারবা না। ওকে, এইটা আমি তোমাদের জন্য একটা রুটিন করে দিয়েছিলাম, কটার সময় উঠবা না উঠবা একটা রুটিন করে দিয়েছিলাম। তোমরা স্ক্রিনশট করে রাখো, তোমাদের ভালো লাগলে নিতে পারো, না লাগলে নাই। ওকে, এটা সকালে কি পড়বা, বিকালে কি পড়বা, এটা আমার মতো করে পড়া, তুমি তোমার মতো করে দেখবা। হ্যাঁ, এখন দেখো যে তোমাদের আমি এখানে একটা জিনিস টেনে নিয়ে আসি। তোমরা যারা ছিলে এতক্ষণ, তোমরা জাস্ট একটু চিন্তা করে দেখবা যে এই যে ভাস্ট সিলেবাস, এই যে প্রিলির পড়ার, রিটেনের কিছু পড়া আগেই পড়ে নেওয়া, বা এখানে বেশ কিছু কৌশলগত ব্যাপার আছে সেগুলো দেখা, এগুলো তুমি ইচ্ছা করলে বাসায় একা একা প্রস্তুতি নিতে পারো, একাই পড়তে পারো বাসায়, কারো সাহায্য দরকার নেই, ঠিক আছে? সেটা করতে পারো। আর আরেকটা হচ্ছে তুমি কোথাও মানে কোনো কোর্স করে নিতে পারো বা কোচিং করতে পারো, এটা একটা হতে পারে, দুটো জিনিস। তো সেক্ষেত্রে কোচিং করতে গেলে তোমার কিছু টাকা লাগবে, কিছু টাকা খরচ হবে। আর যদি কোচিং না করো তাহলে তোমার টাকা খরচ হবে না, তুমি একা একা বাসায় প্রস্তুতি নিতে পারবা। ডিসিশন ইজ ইয়োর্স। তুমি তোমার মতো চিন্তা করে তুমি চিন্তা করবে যে আমি কোচিং করবো নাকি একা একা বাসায় করবো। বাট যদি তুমি কোথাও কোচিং করো, যদি তোমার মনে হয় যে না কোচিং করলে ভালো হবে, তা আমি সেক্ষেত্রে তোমাকে যেটা বলবো যে তুমি অবভিয়াসলি যেটা হচ্ছে তুমি আমাদের বিদ্যাবাড়ির কথা তো অবশ্যই ভাববা,
কেন ভাববা এটা, যে এইটা বিশেষ পরীক্ষাটা পড়াটা কিন্তু শুধু এরকম না যে তুমি যাই ক্লাস করলা, হাসাহাসি করলা, বন্ধুদের সাথে আড্ডা দিলা, হ্যান ত্যান, এটা কিন্তু বিশেষ না। এইখানে হচ্ছে তোমার একটা প্রপার গাইডলাইন। বিশেষটা গাইডলাইন মানে গাইডলাইন। তোমার বিশেষ একদিনের কাহিনী না, এটা অনেক দিন সময় লাগবে। এই সময় পর্যন্ত তোমাকে ধৈর্য থাকতে হবে এবং সেই প্রতিষ্ঠানকে তোমার একটা ডিসিপ্লিন হতে যেতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে একটা গুছিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যে তোমার এই জিনিসটা তোমাকে একটা পুরোপুরি তোমাকে একটা গাইডলাইন দিবে এবং সেই গাইডলাইনে তুমি কাজটা করতেছো, এবং তোমার মাথা থাকতে হবে যে কনসেন্ট্রেশনটা থাকতে হবে যে আমি কোন দিকে যাচ্ছি, কি করতেছি সেই দিকে। ঠিক আছে। আর এখানে আমাদের বিদ্যাবাড়িতে একটা বিরাট সুবিধা হচ্ছে যে আমাদের এখানে যে স্যাররা আছে, প্রথমত স্যাররা তো খুবই অমায়িক এবং স্যাররা প্রচুর জানে, এটা তুমি অস্বীকার করতে পারবে না। এবং সব ভালো স্যারদের তুমি একখানে পাচ্ছ। ধরো তুমি রংপুরে এক জায়গায় বা ধরো তুমি চট্টগ্রাম এক জায়গায় কোচিং করবা, সেখানে সব স্যারদের তুমি একখানে পাবা না, এখানে তুমি সব ভালো স্যারদের একখানে পাচ্ছ, এটা সুবিধা আছে। আর এটা তুমি বাড়িতে থেকেই, তোমার ফালতু কোনো সময় নষ্ট হচ্ছে না, বাড়িতে থেকে তুমি ক্লাসটা করতে পারছো, এটা সুবিধা আছে। আর একটা হচ্ছে যে ক্লাসগুলো তুমি রেকর্ড পাচ্ছ, লাইভ করার পর সব ক্লাস লাইভের পরে তুমি রেকর্ড পাচ্ছ। রেকর্ড হলে কি হয় যে তুমি যে ক্লাসটা করছো ভুলে গেলে আবার দেখতে পাচ্ছ, টেনে টেনে দেখতে পাচ্ছ। যেইটা তুমি যদি সরাসরি কোনো কোচিং করো তো সেখানে দেখবা যে একটা ক্লাস করছো, আমি তো প্রচুর ক্লাস নিছি সরাসরি কোচিংয়ে, ক্লাস নেওয়ার পরে কি হলো যে ক্লাস শেষে এই 2-3 ঘন্টা পরে নাই, এই ভুলে যাওয়া শেষ, মন থাকবে না তোমার ক্লাসটা, তুমি দেখতে পারবে না এটা ক্লাসটা। এটা যে বাস্তবতা, ট্রু। অ্যাকচুয়ালি কি হয় যে ওই যে সবাই যে আড্ডা দেয়, গল্প করে, ওই জন্য ওটাকে এটা ভালো লাগার কাজ করে, সরাসরি দেখে। কিন্তু তোমার এখানে মোবাইলে দেখতে কষ্ট হবে, এটা সত্যি কথা। মোবাইলে ক্লাসটা, একটা ছোট্ট মোবাইলে তুমি ক্লাসটা করবে, এটা কষ্ট হবে, বাট এই কষ্ট তোমাকে তো মেনে নিতে হবে, এই কষ্ট তোমাকে সহ্য করতে হবে। এটা যদি সহ্য করতে পারো তাহলে আমি বলবো যে ফাইনেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে বিদ্যাবাড়ি। নিঃসংকোচে তুমি এটা করতে পারো। আর তুমি যদি বাসায় একা একা বসতে নাও সেটা তুমি নিতে পারো। আর যে বিদ্যাবাড়ি সহায়তা না, বিদ্যাবাড়ি তোমাকে একদম কি বলে যে দেখো যে কোনটা এখান থেকে তুমি পেতে পারো। আমি জাস্ট একটু ব্রিফ করে দেই। এখানকার সার্ভিস বলতে আমাদের এখানে সার্ভিস টিম আছে, তোমরা জানো। যদিও তোমরা অনেকেই যদি একসাথে মেসেজ দেওয়া হয়তো উত্তর দিতে পারবে না, বাট আলাদা আলাদা গ্রুপ করা আছে। গ্রুপে তুমি ভর্তি হলে গ্রুপে নেওয়া হয়, এই গ্রুপে তুমি তাদের সাথে একজন বন্ধুর সাথে একজন তোমরা কমিউনিকেট করতে পারবা, গল্প করতে পারবা, পড়াশোনা নিয়ে আলোচনা করতে পারবা। এবং সেখানে একজন মেন্টর আছে, মেন্টর তোমাকে দিক নির্দেশনা দিচ্ছে বা দিবে। এইদিকে স্যারদের ক্লাসটা তুমি করবাই, বাড়ির পড়া দেওয়া হবে প্রতি সপ্তাহে বাড়ি পড়া। তারপরে তুমি বই কি কি পড়বা, নোটস, লেকচার শিটগুলো দেখো যে আমাদের প্রায় 12 জন লোককে দিয়ে আমরা লেকচার শিটটা এমন প্রুফ করাচ্ছি যে প্রুফটার পরে তোমরা যদি একটা ভুল বের করতে পারো তাহলে তোমাদের প্রতিটা ভুলের জন্য তোমাদেরকে 50 টাকা করে দেওয়া হবে। এটা বলছি যে এমন হবে, এটা প্রুফ দেওয়া হবে যে এখান থেকে ভুল বের হলে 50 টাকা। তো সেইটা তোমরা পেয়ে যাবা। এগুলা আমাদের যে শিট থেকে প্রচুর কোশ্চেন কমন থাকে, এই শিটগুলো বাইরে কোথাও বিক্রি করা হয় না, অনলি যারা অ্যাডমিশন নেয় তাদের জন্যই। প্রতি সপ্তাহে যে বাড়ির কাজ দেওয়া হয়, এইটা এক্সক্লুসিভ একটা কাজ। বাড়ির পড়াটা দেওয়া হয় একদম লাইভে, যে তোমার বাড়ি পড়া দিবে যে ওই সপ্তাহে তুমি কি কি পড়বা, এই যে বই নোট যা আছে এগুলো দাগে ডেকে দিয়ে বলবে যে এই নেক্সট সপ্তাহে কি কি তোমার পড়া থাকবে। এবং সেই পড়াগুলো দেওয়ার পরে সেটার উপরে এক্সামস থাকবে। তো সব মিলিয়ে এই যে দেখো যে এই বাড়ির পড়া যেটা থাকবে এটা তো একটা বিরাট গাইডলাইন। একদিকে স্যারদের ক্লাস পাচ্ছ, নোটস পাচ্ছ, শিট পাচ্ছ, স্যারদের পরামর্শ পাচ্ছ। অন্যদিকে কি হচ্ছে যে তোমাদের মেন্টরস আছে, যারা বিসিএস প্রিলি পরীক্ষা, রিটেন পরীক্ষা কোয়ালিফাইড হয়েছে, তারা তোমার মেন্টরস, তারা তোমাকে এটা গাইড করতেছে। তো তারা পরীক্ষা নিচ্ছে। এই যে এর সাথে তোমাদের দেখো এই কাজটা তোমাদের তো খুবই কাজে লাগবে। পুরো সিলেবাসটা তোমাকে এই যে অ্যাসাইনমেন্ট দিয়ে পুরো সিলেবাসটা কভার করা হবে। পরীক্ষা নিলে তুমি বুঝতে পারবে তোমার প্রথমে কেমন নাম্বার পাচ্ছ, ধীরে ধীরে তোমার নাম্বারটা বেড়ে যাবে, তখন তুমি দেখবে তোমার আত্মবিশ্বাসটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে। এর সাথে এই যে এইখানেই তোমার যে লিখিত পরীক্ষার যে ইংলিশের যে বললাম যে গল্পের বই পড়ানো, এইখানে এর মাধ্যমে হয়ে যাবে এটা। আর তার সাথে যে অনেক দিন ভাস্ট এক্সপিরিয়েন্স টিচার্স, যে টিচার প্যানেল আছে এখানে, তারা কেউ 15 বছরের অভিজ্ঞ, কেউ 20 বছরের অভিজ্ঞ, এইভাবে টিচার আর কি। তারা তুমি ক্লাস করলে বুঝবে, একটা স্যারের ক্লাস করলে দেখবা যে কোনো স্যার সম্পর্কে তোমার কমপ্লেন করতে ইচ্ছা হবে না। মানে যে স্যাররা ক্লাস নেয় তারা সবাই দক্ষ, তুমি এই স্যারদেরকে পাবা এখানে, একসাথে পাবা সবাই স্যারদেরকে। তারপরে যে স্টাডি রুটিন ম্যানেজমেন্ট এবং এক্সপিরিয়েন্স মেন্টরস, প্রপার গাইডেন্স, মানে পুরোপুরি একটা গাইডেন্সে থাকা, শুরু থেকে শেষ পর্যন্ত একটা গাইডেন্সে থাকা। এটা তোমাদের জন্য আমি মনে করি, যদি তুমি কোথাও কোর্স করতে চাও বা যদি কোনো কোচিং করতে চাও, আমি বলবো যে এটা আমাদের এখানে বিদ্যাবাড়িতে 46 এর একটা ব্যাচ আছে, যেটা ভর্তির একদম শেষ পর্যায়ে আসছে। আর একটা 47 এরও ব্যাচ আছে। 47 ব্যাচ হচ্ছে যে অলরেডি 47 এর জন্য 4টা না 5টা ব্যাচ হয়ে গেছে, আর 46 এর 10টা ব্যাচ হয়ে গেছে। তো এই ব্যাচগুলো হয়ে গেছে অলরেডি।
তোমরা নতুন যে ব্যাচটা হচ্ছে এই ব্যাচেই ভর্তি হতে পারবা 46 এর, এবং 47 এর ভর্তি চাইলে ওটাও হতে পারবা। তো এইখানে একটা জিনিস হচ্ছে যে কোর্স ফিটা একটু বেশি এইটার জন্য যে ধরো প্রাইমারি কোর্সে যে থাকে সেটার থেকে এটা অবশ্যই বেশি, কারণ এখানকার টিচার যারা থাকে টিচাররা একটু ভিন্ন, টিচারদের পেমেন্ট বা ওটাও একটু ভিন্ন থাকে, আর এখানকার যে সার্ভিস এটাও একটু ভিন্ন থাকে, কোর্সটাও বেশি দিন থাকে, আর সবচেয়ে বড় কথা লেকচার ক্লাস অনেকগুলা, 132টার মতো লাইভ ক্লাস, এবং সবগুলো হচ্ছে 2 ঘন্টার মতো করে লাইভ ক্লাস। এরপরে সলভ ক্লাস আছে, তারপরে তোমার পরীক্ষা, এই যে বাড়ি পড়া দেওয়া, 200টার মতো পরীক্ষা নেওয়া হয়, 200-র মতো পরীক্ষা। ঠিক আছে, কিভাবে লিখলে তুমি নাম্বারটা বেশি হবা, ইংলিশে কিভাবে তুমি 120+ করবে, এগুলো জিনিসগুলো লিখিত তোমাকে হাতে কলমে শেখানো হবে। তুমি অবশ্যই পারবা, জাস্ট টেক ডিসিশন, এবং তুমি তোমার মতো করে একটা প্ল্যান করো। ঠিক আছে, প্রথম প্রিলি তোমাকে অবশ্যই পাস করতে হবে, তারপরে রিটেনে থেকে নাম্বার যোগ করতে হবে, বেশি করতে হবে। ভাইবা ইনশাল্লাহ হয়ে যাবে, ভাইবাও তোমাকে ভালো ধরনের টিপস দেওয়া হবে। ঠিক আছে, তুমি জাস্ট নিয়াত ঠিক করো, কিন্তু যাই নিয়াত করো এটা হচ্ছে যে মানে একদম শেষ পর্যন্ত তোমার ধরে রাখতে হবে। 1 বছর থেকে 1.5 বছর তোমার মনে রাখতে হবে যে ফুললি তুমি 1 থেকে 1.5 বছর তুমি ইনভেস্ট করতেছো নিজের জন্য, আর কারোর জন্য না, তোমার জন্য ইনভেস্ট করতেছো। এই জায়গায় যদি তুমি ইনভেস্ট করতে পারো, ইনশাল্লাহ তুমি 1-1.5 বছর পরে দেখবা যে তুমি একটা ভালো পজিশন চলে গেছো, এবং সারা জীবন তোমার এই পজিশন তোমাকে, তোমার পরিবারকে, সবাইকে কাজে লাগবে। শুধু জীবন না, মারা গেলেও দেখবা যে তোমার কি হয় যে এটা তোমার নাম রয়ে যাবে। বুঝছো, এটা সেরকম একটা জব।